হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই হিস্ট্রি আইকিউ ফ্যাক্ট ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদের সামনে বলতে যাচ্ছি ভাস্কো ডা গামার রোমাঞ্চকর অভিযান সম্পর্কে। তিনি সর্বপ্রথম ইউরোপীয় যিনি সমুদ্রপথে পাড়ি দিয়ে ভারতের পশ্চিম উপকূলে আসেন, তার নাম ভাস্কো ডা গামা। তিনি পর্তুগিজ নাবিক। নানান বাধা বিপত্তির পরেও তিনি সমুদ্রপথে পাড়ি জমান। কেপ অফ গুড হোপের মাধ্যমে ভারতে তার প্রাথমিক যাত্রা 1497 থেকে 1499। প্রথম সমুদ্রপথে ইউরোপ এবং এশিয়াকে সংযুক্ত করে আটলান্টিক এবং ভারত মহাসাগরকে সংযুক্ত করেছিল। এটি ব্যাপকভাবে বিশ্ব ইতিহাসে একটি মাইল ফলক হিসেবে বিবেচিত হয়, কারণ এটি বিশ্বায়নের একটি সমুদ্রভিত্তিক পর্যায়ের সূচনা করে। ভারতে সমুদ্রপথে দা গামার আবিষ্কার বৈশ্বিক সাম্রাজ্যবাদের যুগের পথ খুলে দেয় এবং পর্তুগিজদের আফ্রিকা থেকে এশিয়া পর্যন্ত দীর্ঘস্থায়ী উপনিবেশিক সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে সক্ষম করে। সমুদ্রপথে ভ্রমণের ফলে পর্তুগিজরা অত্যন্ত বিতর্কিত ভূমধ্যসাগর পাড়ি দেওয়া এবং বিপজ্জনক আরব উপদ্বীপ অতিক্রম করার অনুমতি দেয়। বাহ্যিক এবং ফিরতি যাত্রায় কভার করা দূরত্বের যোগফল এই যে অভিযানটিকে তখন পর্যন্ত করা দীর্ঘতম সমুদ্র যাত্রায় পরিণত করেছে। কয়েক দশক ধরে নাবিক ইন্ডিজে পৌঁছানোর চেষ্টা করার পর হাজার হাজার প্রাণ এবং কয়েক ডজন জাহাজ ধ্বংস ও হামলায় হারিয়ে যাওয়ার পর দা গামা 20 মে 1498 সালে কালিকটে অবতরণ করেন। ভারতীয় মশলা রুটে অপ্রতিরোধ্য অ্যাক্সেস পর্তুগিজ সাম্রাজ্যের অর্থনীতিকে বাড়িয়ে তোলে, যা পূর্বে এবং উপকূলীয় পশ্চিম আফ্রিকা বরাবর ভিত্তিক ছিল। প্রথমে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে প্রাপ্ত প্রধান মশলাগুলি ছিল মরিচ এবং দারুচিনি, কিন্তু শীঘ্রই অন্যান্য পণ্যগুলি অন্তর্ভুক্ত করে, যা ইউরোপে নতুন। পর্তুগাল কয়েক দশক ধরে এই পণ্যগুলির একটি বাণিজ্যিক ও একচেটিয়া বাজার বজায় রেখেছে। এটি এক শতাব্দী পরেও ছিল না যে অন্যান্য ইউরোপীয় শক্তিগুলো প্রথমে ডাচ প্রজাতন্ত্র এবং ইংল্যান্ড, পরে ফ্রান্স এবং ডেনমার্ক কেপ রুটে পর্তুগালের একচেটিয়া এবং নৌ আধিপত্যকে চ্যালেঞ্জ করতে সক্ষম হয়েছিল। দা গামা পর্তুগিজ ইন্ডিয়া আমাদের মধ্যে দুটি নেতৃত্ব দেন। প্রথম ও চতুর্থ, দ্বিতীয়টি ছিল সবচেয়ে বড় এবং প্রথমটি থেকে ফিরে আসার 4 বছর পর ভারতে চলে যায়। তার অবদানের জন্য 1524 সালে দা গামা ভাইসরয় উপাধি সহ ভারতের গভর্নর নিযুক্ত হন এবং 1519 সালে কাউন্ট অফ ভিটিওগুড়া হিসাবে উপাধি লাভ করেন। তিনি অন্বেষণের ইতিহাসে একজন শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব হিসেবে রয়ে গেছেন এবং বিশ্বব্যাপী শ্রদ্ধা তার অন্বেষণ এবং কৃতিত্বকে উদযাপন করেছে। জীবনের প্রথম দিকের কিছু অংশ। ভাস্কো ডা গামার জীবনী সম্পর্কে খুব কমই জানা যায়, তবে তার সমুদ্রপথে অন্বেষণের ইতিহাস আজও চিরস্মরণীয় হয়ে আছে। ভাস্কো ডা গামা 1460 সালে সাইন্স শহরে জন্মগ্রহণ করেন। দক্ষিণ পশ্চিম পর্তুগালের আলেন্তেজো উপকূলের কয়েকটি সমুদ্র বন্দরের মধ্যে একটি সম্ভবত নৌসা সেনহোরা দাস সালাসের গির্জার কাছে একটি বাড়িতে। ভাস্কো ডা গামার পিতা ছিলেন এস্তেভাও দা গামা, যিনি 1460-এর দশকে ফার্দিনান্দ ডিউক অফ সিসেড এর পরিবারের একজন নাইট হিসেবে কাজ করেছিলেন। তিনি সান্তিয়াগোর মিলিটারি অর্ডারের পদে উন্নীত হন। এস্তেভাও দা গামা 1460-এর দশকে সায়েন্সের আলকাইমার বেসামরিক গভর্নর নিযুক্ত হন। এই পদটি তিনি 1478 সাল পর্যন্ত অধিষ্ঠিত ছিলেন। এরপরে তিনি এই অঞ্চলের ট্যাক্সের রিসিভার এবং অর্ডারের কমান্ডের ধারক হিসেবে অবহিত ছিলেন। ঐতিহাসিকদের ধারণা ছিল যে ভাস্কো ডা গামা অভ্যন্তরীণ শহর ইবোরাতে পড়াশোনা করেছেন, যেখানে তিনি গণিত এবং নৌ চলাচলের শিক্ষা করতে পারেন। এটি দাবি করা হয়েছে যে তিনি আব্রাহাম জাকোটের অধীনে অধ্যয়ন করেছিলেন, একজন জ্যোতিষ এবং জ্যোতির্বিদ, কিন্তু গামার জীবনীকার সুব্রমণ্যম এটিকে সন্দেহজনক মনে করেন। 1480 সালের দিকে দা গামা তার পিতাকে অনুসরণ করেন এবং সান্তিয়াগোর অর্ডারে যোগ দেন। সান্তিয়াগোর কর্তা ছিলেন প্রিন্স জন, যিনি 1481 সালে পর্তুগালের রাজা দ্বিতীয় জন হিসেবে সিংহাসনে আরোহণ করেন। 1492 সালে দ্বিতীয় জন গামাকে সেতুবাল বন্দরে এবং পর্তুগিজ শিপিং এর বিরুদ্ধে শান্তিকালীন অবনমনের প্রতিশোধ হিসেবে ফরাসি জাহাজগুলি আটক করার জন্য আলগার্ভে একটি মিশনে প্রেরণ করেন, একটি কাজ যা দা গামা দ্রুত কার্যকরভাবে সম্পাদন করেছিলেন। দা গামার আগে অন্বেষণ 1500 শতকের প্রথম ভাগ থেকে প্রিন্স হেনরি দ্য নেভিগেটর দ্বারা সংগঠিত পর্তুগিজ অভিযানগুলি আফ্রিকার উপকূল রেখায় পৌঁছেছিল, মূলত পশ্চিম আফ্রিকার ধন সম্পদের উল্লেখযোগ্যভাবে সোনা এবং কৃতদাস সন্ধানে। তারা পর্তুগিজ সামুদ্রিক জ্ঞানকে ব্যাপকভাবে প্রসারিত করেছিল, কিন্তু ব্যর্থ প্রচেষ্টার হয়ে যায় 1460 সালে হেনরির মৃত্যুর পর। পর্তুগিজ ক্রাউন এই
প্রচেষ্টা চালিয়ে যেতে খুব কম আগ্রহ দেখায় এবং 1469 সালে অবহেলিত আফ্রিকান এন্টারপ্রাইজ ফার্নাও গোমসের নেতৃত্বে একটি ব্যক্তিগত লিসবন বণিক কনসোর্টিয়ামের কাছে লাইসেন্স দেয়। কয়েক বছরের মধ্যে গোমসের অধিনায়ক, যিনি গিনি উপসাগর জুড়ে পর্তুগিজ জ্ঞান প্রসারিত করেন, সোনার ধুলো, মেলুগুয়ে টামরিচ, হাতির দাঁত এবং সাহারান কৃতদাসদের ব্যবসা করেন। 1474 সালে যখন গোমসের সনদ নতুনীকরণের জন্য আসে, তখন প্রিন্স জন তার বাবা সনদটি তার কাছ থেকে দিতে বলেন। 1481 সালে রাজা হওয়ার পর পর্তুগালের দ্বিতীয় জন অনেক দীর্ঘ সংস্কারের কাজ শুরু করেন। সামন্ত আভিজাত্যের উপর রাজার নির্ভরতা ভাঙার জন্য দ্বিতীয় জনকে রাজকীয় কোষাগার তৈরি করতে হয়েছিল। তিনি রাজকীয় বাণিজ্যকে এটি অর্জনের চাবিকাঠি বলে মনে করেছিলেন। দ্বিতীয় জনের অধীনে পশ্চিম আফ্রিকার স্বর্ণ দাস বাণিজ্য ব্যাপকভাবে প্রসারিত হয়েছিল। তিনি ইউরোপে এবং এশিয়ার মধ্যে অত্যন্ত লাভজনক মশলা বাণিজ্য প্রবেশ করতে আগ্রহী ছিলেন, যা মূলত স্থলপথে পরিচালিত হতো। সেই সময়ে এটি কার্যত ভেনিস প্রজাতন্ত্রের দ্বারা একচেটিয়া ছিল, যারা লেভানস্টাইন এবং মিশরীয় বন্দরগুলির মাধ্যমে লোহিত সাগরের মধ্য দিয়ে ভারতের মশলা বাজার পর্যন্ত ওভারল্যান্ড রুট পরিচালনা করেছিল। দ্বিতীয় জন তার অধিনায়কদের জন্য একটি নতুন লক্ষ্য নির্ধারণ করেন: আফ্রিকা মহাদেশের চারপাশে পাল তোলার মাধ্যমে এশিয়ায় একটি সমুদ্রপথ খুঁজে বের করা। ভাস্কো ডা গামা যখন তার 20-র দশকে ছিলেন, তখন রাজার পরিকল্পনা সফল হতে চলেছে। 1487 সালে জন দ্বিতীয় মশলার বাজার এবং বাণিজ্য পথের বিশদ বিবরণ খুঁজে বের করার জন্য মিশর হয়ে পূর্ব আফ্রিকা এবং ভারতে ওভারল্যান্ডের মধ্য দিয়ে পেরোদা, কবিলহা এবং আফোনসো ডি পাইভা নামে দুটি গুপ্তচরকে প্রেরণ করেন। অতি শীঘ্রই বিষয়টি আরও সহজ হয়ে আসে। তখন জন দ্বিতীয়র অধিনায়ক বার্থোলোমেও দিয়াস 1488 সালে কেপ অফ গুড হোপ এর চক্কর থেকে ফিরে আসেন। একজন অভিযাত্রীর প্রয়োজন ছিল যিনি দিয়াস এবং ডা কবিলহা এর অনুসন্ধানের মধ্যে যোগসূত্র প্রমাণ করতে পারেন এবং এই পৃথক অংশগুলিকে ভারত মহাসাগর জুড়ে একটি সম্ভাব্য লাভজনক বাণিজ্য রুটে সংযুক্ত করতে পারে। প্রথম সমুদ্র যাত্রা 1497 সালের 4 জুলাই ভাস্কো ডা গামা লিসবন থেকে 170 জন ক্রু সহ 4টি জাহাজের একটি জোটকে নেতৃত্ব দেন। আফ্রিকা থেকে ভারত এবং পিছনের যাত্রায় সে দূরত্বে ভ্রমণ করা হয়েছিল তা নিরক্ষরেখা দৈর্ঘ্যের চেয়ে বেশি ছিল। নেভিগেটরদের মধ্যে ছিলেন পর্তুগালের সবচেয়ে অভিজ্ঞতা সম্পন্ন পেরোদা অ্যারেঙ্কার, পেড্রো এসকোবার, জোরাও দে কোয়েম্ব্রা এবং আফোনসো গনসালভাডেস। প্রতিটি জাহাজের ক্রুতে একজন লোক ছিল তা নিশ্চিতভাবে জানা যায়নি, তবে প্রায় 55 জন ফিরে এসেছিলেন। এই দুটি জাহাজ হারিয়ে গেছে। কেপ যাত্রা অভিযানটি 4 জুলাই 1497 তারিখে লিসবন থেকে যাত্রা শুরু করে। এটি টেনেরিফ এবং কেপ ভের্দে দ্বীপপুঞ্জ হয়ে আফ্রিকার উপকূল বরাবর পূর্ববর্তী অভিযাত্রীদের দ্বারা অগ্রণী পথ অনুসরণ করে। বর্তমান সিয়েরা লিওনের উপকূলে পৌঁছানোর পর দা গামা নিরক্ষরেখা অতিক্রম করে দক্ষিণ আটলান্টিকের পশ্চিমাঞ্চলের সন্ধানে উন্মুক্ত মহাসাগরে একটি পথ নিয়েছিল, যা 1487 সালে বার্থোলোমেও দিয়াস আবিষ্কার করেছিলেন। এই অনুসরণ করা যাত্রাটি সফল হয়েছিল এবং 4 নভেম্বর 1497 অভিযানটি আফ্রিকান উপকূলে ল্যান্ডফল করেছিল। 3 মাসেরও বেশি সময় ধরে জাহাজগুলি 10,000 কিলোমিটার অর্থাৎ 6,000 মাইল উন্মুক্ত মহাসাগরে যাত্রা করেছিল, যা সেই সময়ের মধ্যে করা ল্যান্ডফল ছাড়াই দীর্ঘতম যাত্রা। 16 ডিসেম্বরের মধ্যে নৌবহরটি গ্রেট ফিশ নদী অতিক্রম করেছিল, যেখানে দিয়াস নোঙর করেছিল এবং ইউরোপীয়দের কাছে পূর্বে অজানা জলে যাত্রা করেছিল। ক্রিসমাস মুলতবি থাকা অবস্থায় দা গামা এবং তার দল উপকূল দিয়ে নাটাল নামটি অতিক্রম করেছিল। এর অর্থ হলো পবিত্র খ্রিস্টের জন্ম অর্থ বহন করে। মোজাম্বিক উপকূল ভাস্কো ডা গামা 2 থেকে 29 মার্চ 1498 পর্যন্ত মোজাম্বিক দ্বীপের আশেপাশে কাটিয়েছিলেন। পূর্বে আফ্রিকার উপকূলে আরব নিয়ন্ত্রিত অঞ্চল ছিল ভারত মহাসাগর বাণিজ্য নেটওয়ার্কের একটি অবিচ্ছেদ্য অংশ। স্থানীয় জনসংখ্যা খ্রিস্টানদের প্রতি বিদ্বেষপূর্ব হবে এই ভয়ে দা গামা একজন মুসলমানের ছদ্মবেশ ধারণ করেন এবং মোজাম্বিকের সুলতানের সাথে সাক্ষাৎ করেন। তাকে অর্পণ করা সামান্য বাণিজ্য পণ্যের সাথে অভিযাত্রী শাসক উপযুক্ত উপহার দিতে অক্ষম ছিলেন। শীঘ্রই স্থানীয় জনগণ দা গামা এবং তার লোকজন সম্পর্কে সন্দেহ পোষণ করতে থাকে। মোজাম্বিক থেকে পালাতে একটি প্রতিকূল তারা বাধ্য হয়ে দা গামা বন্দর ছেড়ে চলে যান। প্রতিশোধ হিসেবে তিনি সেই শহরের উপর কামানের গোলা বর্ষণ করে চলে যান। মোসাম্বা উপকূল আধুনিক কেনিয়ার আশপাশে অভিযানটি জলদস্যুতার অবলম্বন করে। আরব বণিক জাহাজগুলো লুট করে যাওয়া সাধারণত ভারী কামান ছাড়াই নিরস্ত্র বাণিজ্য জাহাজ ছিল।
পর্তুগিজরা সাথে 23 এপ্রিল 1498 সালের মধ্যে মোসাম্বা বন্দর পরিদর্শনকারী প্রথম পরিচিত ইউরোপীয় হয়ে ওঠে, কিন্তু তারা শত্রুতার সম্মুখীন হয় এবং শীঘ্রই চলে যায়। মালিন্দি উপকূল। ভাস্কো দা গামা উত্তরে চলতে থাকে। 14 এপ্রিল 1498 মালিন্দির বন্ধুত্বপূর্ণ বন্দরে পৌঁছায়, যার নেতারা মোসাম্বার সাথে বিরোধে লিপ্ত ছিল। সেখানে দা গামা এবং তার ক্রু একজন পাইলটের পরিষেবার চুক্তি করেছিলেন, যিনি মৌসুমী বায়ু সম্পর্কে তার জ্ঞান ব্যবহার করেছিলেন। ভারতের দক্ষিণ পশ্চিম উপকূলে অবস্থিত কালিকটের বাকি পথ অভিযানের পথ দেখানোর জন্য পাইলটের পরিচয় নিয়ে সূত্রে ভিন্নতা রয়েছে। তাকে বিভিন্নভাবে খ্রিস্টান, মুসলিম বা গুজরাটি হিন্দু বলে অভিহিত করা হয়েছিল। একটি ঐতিহ্যবাহী গল্পে পাঠক পাইলটকে বিখ্যাত আরব নেভিগেটর ইবনে মাজিদ হিসেবে বর্ণনা করা হয়েছে, কিন্তু অন্যান্য সমসাময়িক বিবরণে মাজিদকে অন্যত্র স্থান দেওয়া হয়েছে এবং সে সময় তিনি কাছাকাছি এলাকায় থাকতে পারতেন না। তৎকালীন পর্তুগিজ ঐতিহাসিকদের কেউই ইবনে মাজিদের উল্লেখ করেননি। ভাস্কো দা গামা মালিন্দি ছেড়ে ভারতের উদ্দেশ্যে 24 এপ্রিল 1498 সালে রওনা দেন। ভারতের কালিকট বন্দর। 20 মে 1498 সালে মালাবার উপকূলে কেরালা রাজ্যের কালিকটের কাছে কাপাডুতে নৌবহরটি পৌঁছেছিল। কালিকটের রাজা সামুদ্রি অর্থাৎ জামোরিন, যিনি তখন তার দ্বিতীয় রাজধানীতে অবস্থান করেছিলেন। পন্নানি বিদেশি নৌবহরের আগমনের খবর শুনে কালিকটে ফিরে আসেন। নেভিগেটরকে ঐতিহ্যবাহী আতিথেয়তার সাথে অভ্যর্থনা করা হয়েছিল, যার মধ্যে অত্যন্ত 3000 সশস্ত্র নায়ারদের একটি বিশাল মিছিল ছিল। কিন্তু জামোরিনের সাথে একটি সাক্ষাৎকার কোনো নির্দিষ্ট ফলাফল দিতে ব্যর্থ হয়েছিল। স্থানীয় কর্তৃপক্ষ যখন দা গামার নৌবহরকে জিজ্ঞাসা করেছিল, তোমরা এখানে কি এনেছো, তারা উত্তরে জানিয়েছিল তারা খ্রিস্টান এবং মশলার সন্ধানে এখানে এসেছে। দা গামা জামোরিনের কাছে ডোম ম্যানুয়েলের কাছ থেকে উপহার হিসেবে যে উপহারগুলি পাঠিয়েছিলেন, যেমন 4টি লাল রঙের কাপড়, 6টি টুপি, ওভাল 4টি শাখা, 12টি আলমাসার, 7টি পিতলের পাত্র সহ একটি বাক্স, একটি চিনির বাক্স, 2টি ব্যারেল তেল এবং মধুর একটি পিপে তুচ্ছ ছিল এবং প্রভাবিত করতে ব্যর্থ হয়েছিল এই সকল জিনিস দিয়ে। যদিও জামোরিনের কর্মকর্তারা অবাক হয়েছিলেন যে কেন সেখানে সোনা বা রূপো নেই। মুসলিম বণিকরা যারা গামাকে তাদের প্রতিদ্বন্দ্বী বলে মনে করেছিল, তারা পরামর্শ দিয়েছিল যে পরেরটি কেবল একজন সাধারণ জলদস্যু এবং রাজদূত নয়। ভাস্কো দা গামার অনুমতির জন্য একটি ফ্যাক্টরকে তারা পিছনে একটি ফ্যাক্টরকে রেখে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল, যা তিনি বিক্রি করতে পারেননি। রাজার দ্বারা প্রত্যাখ্যান করা হয়েছিল, যিনি জোর দিয়েছিলেন যে গামাকে শুল্ক দিতে হবে, বিশেষত স্বর্ণে, অন্যান্য ব্যবসায়ের মতো, যা উভয়ের মধ্যে সম্পর্কের তিক্ততা তৈরি করে। এতে বিরক্ত হয়ে গামা কিছু নায়ার এবং কয়েকজন জেলেকে জোর করে নিয়ে যান।